বন্ধুরা, মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের মধ্যে থ্যানোস এবং ডার্ক সাইডের মতো ভিলেন রয়েছে যারা চুটকি বাজিয়ে পুরো ইউনিভার্সকেই ধ্বংস করে দিতে পারে। কিন্তু এর বিপরীতে কিছু কিছু ভিলেন জোকারের মতো হয়ে থাকে, যে পুরো ইউনিভার্সকে তো ধ্বংস করতে পারে না, কিন্তু সে অতি সহজে আপনার মাইন্ডকে ধ্বংস করে দিতে পারবে। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এরকমই 10টি টপ 10 ভিলেনের সম্বন্ধে কথা বলবো। আমরা ব্যারেন জিমোর মতো ক্যারেক্টার সম্বন্ধে কথা বলবো, যে আসলে একটি নর্মাল হিউম্যান ছিল, কিন্তু সে নিজের প্ল্যানের সাহায্যে সে অ্যাভেঞ্জারের টিমকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। অর্থাৎ আমরা এমন সাইকোপ্যাথ ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো যাদেরকে দেখে আপনারা ভাবতেই পারেন এই সমস্ত ক্যারেক্টারগুলো এতটা ক্রেজি কি করে হতে পারে এবং এতটা খারাপ কাজ সে কি করে করতে পারে। হ্যাঁ, আমরা কিছু কিছু সাইকোপ্যাথ ইন্টেলিজেন্সের সম্বন্ধেও কথা বলবো, যাদের উদ্দেশ্য অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং ছিল, এমনকি তাদের উদ্দেশ্যগুলো সুপার হিরো ফ্যানদের মনকে অনেকটাই বেশি পরিমাণে জয় করতে পেরেছিল, যেমন কিলমঙ্গার। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, এই জন্য বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, এলড্রিচ কিলিয়ান। নাম্বার 3 তে রয়েছে এলড্রিচ কিলিয়ান, যে আয়রন ম্যান 3 মুভির এমন একটি ভিলেন ছিল, যে আল্ট্রনের মতোই টনির মিস্টেকের জন্য ক্রিয়েট হয়েছিল। টনি স্টার্কের ইগনোরেন্সের জন্য এই ভিলেনটি ক্রিয়েট হয়। এমন একটি সায়েন্টিস্ট যে নিজের রিসার্চের প্রতি অনেকটাই বেশি পরিমাণে দক্ষ ছিল, এমনকি সে এমন একটি রিজেকশনকে ফেস করে যেটিকে সে কখনোই ডিজার্ভ করতো না, এবং এইভাবেই সে ধীরে ধীরে সাইকোপ্যাথেও পরিবর্তন হয়ে যায়। এবং এরপরে সে ভাবতে শুরু করে দেয় যে মানুষের মধ্যে যে লাইফ ফর্মটি রয়েছে সেটির অনেকটাই বেশি পরিমাণে আপগ্রেডের দরকার, যার ফলে সে মানুষের মধ্যে এভলিউশন চায়, এবং এই সমস্ত উদ্দেশ্যের জন্যই সে মানুষদেরকে একটি জীবন্তই বোমে পরিবর্তন করিয়ে দেয়। এবং আয়রন ম্যান 3 মুভিটি খুবই অসাধারণ একটি কাহিনীকে কন্টেন্ট করত, যার ফলে এই ভিলেনটিও অনেকটাই বেশি পরিমাণে ইম্প্যাক্টফুল ছিল। যেমন ভাবে সে টনির ঘরকে একেবারে ধ্বংস করে দেয় এবং ফেক মেন্ডেরিককে বানিয়ে ইউএস এর মধ্যে টেররকে ফেরানোর একেবারে চেষ্টা করছিল। এবং সব থেকে স্পেশাল ছিল এর এন্ডিং এর ফাইট সিনটি, যেখানে টনি স্টার্ক এলড্রিচকে হারানোর জন্য নিজের পুরো আয়রন আর্মিকে একেবারে ডেকে নিয়েছিল। এই সমস্ত কারণের জন্য এই ভিলেনকে কখনোই ভোলা যাবে না। নাম্বার 9, ব্ল্যাক অ্যাডাম। খুবই বেশি পরিমাণে শক্তি আসার সাথে সাথে খুবই বেশি পরিমাণে রেসপন্সিবিলিটিও এসে যায়। এই লাইনকে তো আপনারা স্পাইডারম্যান মুভির মধ্যে শুনেই থাকবেন, এবং এটির অর্থ অনেকটাই বড়, যেখানে ক্যাপ্টেন আমেরিকা এবং ব্যাটম্যানের মতো ক্যারেক্টার সবসময় নিজেদের মধ্যেই কন্ট্রোল রাখে, কিন্তু ডেডপুল এবং মুনলাইটের মতো ক্যারেক্টার নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। এবং তারা কতটা বেশি পরিমাণে ভায়োলেন্ট হতে পারে সেটিকেও আমরা সিরিজের মধ্যেও দেখতে পেয়েছিলাম। কিন্তু আপনি কি কখনো এটা চিন্তা করেছেন, একটি এমন একটি ক্যারেক্টার যার কাছে সুপারম্যান এবং স্যাজেম্যান মতো পাওয়ার রয়েছে, এবং সে যদি নিজের উপর থেকে কন্ট্রোলকে হারিয়ে ফেলে এবং সে যদি ভায়োলেন্সকে বেছে নেয় তাহলে কি অবস্থা হবে? এবং এই ক্যারেক্টারের নামই হলো ব্ল্যাক অ্যাডাম। দ্য রক আসলে দ্য ব্ল্যাক অ্যাডাম ক্যারেক্টারটিকে প্লে করেছিল, যে নিজের ছেলে এবং ওয়াইফের মৃত্যুর রিভেঞ্জ নেওয়ার জন্য সে একটি পুরো শহরকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। এমনকি ব্ল্যাক অ্যাডামের কাহিনী হলো এনসেন্ট ইজিপ্ট সভ্যতা, এবং সে ওই সমস্ত মানুষকে জাস্টিস দিতে চেয়েছিল যাদের উপরে তখনের সময় অত্যাচার হতো। এবং এই জন্যই ব্ল্যাক অ্যাডাম এতটাই বেশি পরিমাণে অন্ধ হয়ে যায় যে যার ফলে সে তার সামনে আসা সমস্ত মানুষকে একেবারে মেরে দিতে থাকে, এমনকি সে লক্ষ মানুষকেও একেবারে এনাইলেট করে দিয়েছিল। এবং এটি হলো এমন একটি ভিলেন যে সুপার ভিলেন হিসেবে অনেক মানুষকে একেবারে মেরে দিয়েছিল। নাম্বার 8, ম্যাগনিটো। ম্যাগনিটো মার্ভেল কমিক এবং এক্সম্যান মুভির সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যেও একজন। এমনকি এক্সম্যান যেই মুভিটি হয়ে থাকে তার মোটিভ এটা হয়ে থাকে যে তার আইডিওলজি হলো প্রফেসর এক্স এবং ম্যাগনিটোর মধ্যে ক্লাসকে দেখানো। আসলে প্রফেসর এক্স এটা মনে করে থাকে যে মিউটেন্ট মানুষের থেকে অনেকটাই বেটার, এবং এই জন্য যদি মানুষের মধ্যে অ্যাকসেপ্টেন্সের দরকার হয়ে থাকে তাহলে তাদেরকে মানুষের সাহায্য করতে হবে। এই জন্য সে এক্সম্যানের একটি টিমকে বানায়, যেটি একটি সুপারহিরো টিম ছিল, এবং সে সবসময় মনে করতো ভালো কাজ করে শুধুমাত্র নিজের ইমেজকে এস্টাবলিশ করা যায়। কিন্তু ম্যাগনিটো এমন মনে করতো যে যতক্ষণ পর্যন্ত মিউটেন্ট এক্সিস্ট করবে যারা মানুষদের থেকে অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র, ততক্ষণ পর্যন্ত মানুষেরা মিউটেন্টদেরকে সবসময় একটি বিপদই ভাববে। এবং এই জন্যই যদি তারা শান্তির সাথে বাঁচতে চায় তাহলে তাদেরকে মানুষদেরকে একেবারে হারিয়ে দিতে হবে। এমনকি মিউটেন্ট যখন মানুষদের থেকে আলাদা হওয়ার জন্য যেই সমস্ত জিনিসগুলোকে অনুভব করেছিল, যেমন ভাবে সে নিজের মাকে হারিয়ে ফেলে, এমনকি লড়াইয়ের সময় সে নিজের মেয়েকেও একেবারে হারিয়ে ফেলে, এই সমস্ত জিনিসগুলোকে দেখেই আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন ম্যাগনিটো আসলে ঠিকই ভাবতো, এবং আপনারাও এই ক্যারেক্টারটির সাথে অনেকটাই বেশি পরিমাণে ইম্প্যাক্টফুল থাকবেন। এমনকি এক্সম্যানের প্রথম মুভি থেকে শেষ মুভি পর্যন্ত সবসময় প্রফেসর এক্সের সাথে ম্যাগনিটোর ক্লাসকে সবসময় দেখানো হয়, যেটিকে দেখতে অনেকটাই বেশি পরিমাণে মজাদার হয়। নাম্বার 7,
ব্ল্যাক মার্ক হলো গৌতম সিটির একটি বড় ক্রাইমার, যেটিকে কমিকের মধ্যে ব্যাটম্যানের ভিলেন হিসাবে দেখানো হয়েছে। এমনকি ডিসি মুভির মধ্যে হার্লি কুইনের ভিলেন হিসাবেও আপনারা এই ক্যারেক্টারটিকে দেখেছেন। এমনকি এই ক্যারেক্টারের মতো রুথলেস এবং ব্রুটাল অন্য কোনো ক্যারেক্টারই হয়ে থাকে না, কারণ এই ভিলেনের টর্চার করার অন্য একটি লেভেলের পদ্ধতি হয়ে থাকে এবং তারাও সেই সমস্তই মানুষ হয়ে থাকে যারা তার কথাকে একেবারেই শোনে না, এমনকি টাকা দেয় না, এমনকি যাদের সাথে তার শত্রুতা হয়ে থাকে। এবং তখন সে টর্চার করার সময় এমন কাজকে করতে থাকে যার ফলে সে ওই মানুষটির মুখ থেকে তার ফেসকে একেবারে কাট করতে থাকে, যার ফলে ওই মানুষটির মুখ দিয়ে শুধুমাত্র রক্তই বেরোয়। এমনকি এটা এতটাই বেশি পরিমাণে ব্রুটাল হয়ে থাকে যে যেটিকে আপনারা কখনোই দেখতেও পারবেন না। এই সমস্ত কারণের জন্য এই ক্যারেক্টারটি এই লিস্টের মধ্যে নাম্বার 7-এ রয়েছে। নাম্বার 6, রিডলার। 2022 সালে আসা দ্য ব্যাটম্যান মুভির মধ্যে যেইভাবে দ্য রিডলার ক্যারেক্টারটিকে দেখানো হয়েছিল সেখান থেকে বোঝা যায় দ্য রিডলার কতটা বেশি পরিমাণে আন্ডাররেটেড ভিলেন। রিডলারের থিম এই মুভির মধ্যে এটাই রাখা হয়েছিল যে রিডলার যখন একটি অনাথ আশ্রমের মধ্যে ছিল তখন থেকে সিস্টেম এবং কারাপশনের জন্য তার লাইফকে কতটা বেশি পরিমাণে খারাপ বানিয়ে দেয় এবং এই সমস্ত কারণের জন্যই সে একটি সাইকোপ্যাথ ভিলেনে পরিবর্তন হয়ে যায়। আসলে রিডলি সেই ক্যারেক্টার ছিল যে ব্যাটম্যানকে একেবারে বুঝিয়ে দেয় যে ভেঞ্চার নয় বরং জাস্টিস হওয়া দরকার। এমনকি যেমন ভাবে রিডলারের ক্যারেক্টারটিকে ডেভেলপ করা হয়েছিল সে তার প্ল্যানকে এমনই ইন্টেলিজেন্সের সাহায্যে বানিয়েছিল যার ফলে সে ব্যাটম্যানকেও নিজের ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে দিয়েছিল। এবং এই ক্যারেক্টারটি পুরোভাবেই সাইকোপ্যাথ, যে কোনো ক্যারেক্টারকেই একেবারে টুল দিয়ে মেরে থাকে, এমনকি সে কাউকেও ইঁদুর খাইয়েও মেরে দেয় এবং সে কাউকেও টাইম বোম লাগিয়ে তার খারাপ কাজকেও পুরো পৃথিবীর সামনে নিয়ে এসে যায়। অর্থাৎ এই ক্যারেক্টারটি পুরোভাবেই একটি ব্যাডেস ক্যারেক্টার। নাম্বার 5, গ্রিন গবলিন। এই ক্যারেক্টারটি আসলে নাম্বার 5 র্যাঙ্কিং কে একেবারে ডিজার্ভ করে। 2001 খ্রিস্টাব্দে প্রথমবার যখন স্পাইডারম্যান মুভির মধ্যে গ্রিন গবলিনকে দেখতে পায়, এই সুপারহিরো মুভিটি এই ডেকেডের প্রথম মুভি ছিল যেটি পুরোভাবে সাকসেসফুল হয়ে যায়। এমনকি এরপরে যখন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে গ্রিন গবলিনকে দেখানো হয় তখন থেকে আমরা বুঝতে পারা যায় যে এই ক্যারেক্টারটি অনেকটাই বেশি পরিমাণে অসম। এই ক্যারেক্টারটিকে বানানো হয়েছিল খুবই ক্রেজি ভাবে, যেমন ভাবে তার মধ্যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, এমনকি তার গবলিনের পার্সোনালিটি, যার ফলে সে তাকে পুরোভাবে কন্ট্রোল করে নেয় এবং কি তাকে গাইড করতেও থাকে। এই কারণে এই ক্যারেক্টারটিকে আপনার পিওর ক্রেজি এবং ইভিল ক্যারেক্টার বলে মনে হবে। এবং গ্রিন গবলিন ক্যারেক্টারটি হলো এমন একটি ক্যারেক্টার যে কোনো ইউনিভার্সের স্পাইডারম্যান, সেটি টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান হোক বা অ্যান্ড্রু গ্যারফিল্ডের স্পাইডারম্যান হোক, এমনকি টম হল্যান্ডের স্পাইডারম্যান, প্রত্যেকটি স্পাইডারম্যান মুভির মধ্যেই এই ক্যারেক্টারটি অনেকটাই বেশি পরিমাণে ইম্প্যাক্ট ফেলিয়েছিল। যেমন ভাবে ব্যাটম্যানের জন্য জোকার রয়েছে তেমন ভাবে স্পাইডারম্যানের জন্য গ্রিন গবলিন রয়েছে। এমনকি স্পাইডারম্যান নো ওয়ে হোমের মধ্যে গ্রিন গবলিন আন মেকেও একেবারে মেরে দিয়েছিল। এই কারণে এই ক্যারেক্টারটির ইম্প্যাক্ট অনেকটাই বেশি। নাম্বার 4, কিলমঙ্গার। নাম্বার 4 এ রয়েছে আমাদের কাছে কিলমঙ্গার, যে আমার খুবই ফেভারিট একটি ভিলেন। এবং আপনারা যদি ব্ল্যাক প্যান্থার মুভিকে দেখে থাকেন তাহলে আপনারা তো কিলমঙ্গারকে জেনেই থাকবে। এমন একটি ছোট বাচ্চা যে নিজের বাবাকে নিজের চোখের সামনে মারা যেতে দেখে, সেটিও নিজের আঙ্কেলের হাতে। এমনকি সে নিজের ঘরের শুধুমাত্র কাহিনী শুনেছিল, কিন্তু এরপরেও সে স্ট্রাগল করেছিল বাকান্ডার মধ্যে ঢোকার জন্য। সে বাকান্ডার মধ্যে একেবারে ঢুকে যায় ক্লাউকে মেরে এবং সে তাচালাকে মেরে সে ওখানে রাজাতেও পরিণত হয়ে যায়। কিন্তু সে ওয়াকান্ডার মধ্যে কখনোই রাজ করতে চায়নি। সে আসলে ওয়াকান্ডার মধ্যে রাজা এই জন্য হয়েছিল যাতে সে জাস্টিস দিতে পারে ওই সমস্ত কালো মানুষদেরকে যাদের উপরে অনেকটাই বেশি পরিমাণে অত্যাচার হয়ে থাকে। এই ক্যারেক্টারটিকে দেখে আপনাদের সবসময় মনে হতে পারে এটি একটি খুবই ডেঞ্জারাস ক্যারেক্টার, কিন্তু যখন সে তাচালার সাথে লড়াই করছিল তখন আমরা জানতে পারি যে সে যতগুলো মানুষকে মেরেছিল তার জন্য সে নিজের শরীরের মধ্যে একটি একটি করে দাগও কেটেছিল। এই কারণে তার বডিটা পুরোভাবে মার্কে ভর্তি হয়ে যায় এবং তার নাম এই জন্যই কিলমঙ্গার হয়েছিল, কারণ যখন সে আর্মির মধ্যে কাজ করত তখন সে একটি পুরোভাবে কিলিং মেশিন ছিল। এমনকি সে এতটাই বেশি পরিমাণে ক্রেজি ছিল যে ব্ল্যাক প্যান্থারে পরিবর্তন হয়ে যাওয়ার পর সে ওই বাগানকে একেবারে জ্বালিয়ে দেয় যেখান থেকে হার্ব তৈরি হয়। এমনকি সে মারা যাওয়ার আগে পর্যন্ত সে কখনোই নিজের উদ্দেশ্যকে ভুলে যায়নি। এই কারণে এই ক্যারেক্টারটি অনেকটাই বেশি পরিমাণে ইম্প্যাক্টফুল ছিল। নাম্বার 3, কার্নেজ অর্থাৎ ক্লিস্টার ক্যাসিডি। ক্লিস্টার ক্যাসিডি কতটা বেশি পরিমাণে সাইকোপ্যাথ সেটির আমি দুটি উদাহরণ দেব। এই ক্যারেক্টারটি নিজের ছোটবেলাতে নিজের ঠাকুমাকে একেবারে মেরে দেয় শুধুমাত্র স্পেয়ার থেকে ধাক্কা দিয়ে। এমনকি সে ইলেকট্রিক শক দিয়ে তার মাদারকেও একেবারে মেরে দিয়েছিল। এমন একটি সাইকোপ্যাথ যে ছোটবেলা থেকে অনেকটাই বেশি পরিমাণে
পরিমাণে ক্রাইম নেচারে ছিল, যখন তার কাছে কার্নেজ সিম্বিওটের পাওয়ার এসে যায় তখন সে কতটা বেশি পরিমাণে খুন করেছিল সেটাকে আমরা মুভির মধ্যেও দেখতে পাই। ক্লেস্টার ক্যাসিডি হলো আসলে কোল্ড ব্লাডেড মার্ডারার, যে নিজের জীবনকালে অনেকটাই বেশি পরিমাণে মার্ডার করেছিল। এমনকি সিম্বিওট গুলো ডিপেন্ডও করে তার হোস্টের মাইন্ডের উপরে, যেহেতু ক্লেস্টার ক্যাসিডি একটি ভায়োলেন্ট মানুষ ছিল, যার ফলে কার্নেজ সিম্বিওটও এমনই পরিবর্তন হয়ে যায় এবং কার্নেজ কতটা বেশি পরিমাণে ধ্বংস করতে পারে সেটিকেও আমরা মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম। এমনকি সে মুভির মধ্যে অনেকগুলো পুলিশকে একেবারে মেরে দিয়েছিল। এমনকি কার্নেজ অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল শুধুমাত্র ক্লেস্টার ক্যাসিডির মাইন্ডের জন্য। এই সমস্ত ব্রুটাল কাহিনী এবং সাইকোপ্যাথের জন্য কার্নেজ এই র্যাঙ্কিং এর মধ্যে নাম্বার 3 তে রয়েছে। নাম্বার 2, ব্যারন জিমো। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সাইকোপ্যাথ ভিলেন হলো ব্যারন জিমো। আসলে ব্যারন জিমো এটা মনে করতো যে সুপার সোলজার সিরাম বা সুপার হিরো এমনকি সুপার পাওয়ার থাকা ক্যারেক্টার গুলো এই পৃথিবীর মধ্যে এক্সিস্ট করাই উচিত নয়। এমনকি ব্যারন জিমোর এক্সপ্লেনেশন কে শুনে আপনারা অনেক জায়গাতে এটিকে ঠিক হিসাবেও মনে করবেন। সেটি নিউ ইয়র্কের ব্যাটেল হোক বা সোকোভিয়ার ব্যাটেল, যেখানে ব্যারন জিমো নিজের ফ্যামিলিকে একেবারে হারিয়ে ফেলেছিল। এই সমস্ত ব্যাটেল গুলো অনেকভাবে সুপার হিরোর মিস্টেকের জন্য তৈরি হয়েছিল। আসলে টনি স্টার্ক যদি কখনোই আল্ট্রনকে তৈরি না করতো তাহলে সোকোভিয়া শহর কখনোই ধ্বংস হতো না। সেও কিলমেঙ্গারের মতো সাধারণ মানুষ হওয়ার পরেও কিন্তু ব্যারন জিমো যেভাবে নিজের ইন্টেলিজেন্স এবং প্ল্যানকে ব্যবহার করে সে পুরো অ্যাভেঞ্জারকে যেমন ভাবে ভেঙে দেয়, ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যানের মধ্যে লড়াই লাগিয়ে দেয়, এটিকে দেখতে আপনারা অনেকটাই বেশি পরিমাণে মজাও পেয়ে যাবেন। এমনকি ফ্যালকন দা উইন্টার সোলজারের মধ্যেও যেমন ভাবে এই ক্যারেক্টারটিকে দেখানো হয়েছিল, যখন সে জেলে চলে যাওয়ার পরেও সে নিজের চাকরের দ্বারা সমস্ত সুপার হিরোকে মেরে দিয়েছিল যাতে সে নিজের মোটিভকে একেবারে পূরণ করতে পারে। এই সমস্ত কারণের জন্যই এই ভিলেনটি অনেকটাই বেশি পরিমাণে সাইকোপ্যাথ এবং একটি গোট। আসলে আপনারা ব্যারন জিমোকে মার্ভেলের ব্যাটম্যানও বলতে পারেন, যে আসলে একটি ইভেল ক্যারেক্টার, এবং এরপরে হয়তো ব্যারন জিমো থান্ডারবোল্ট টিমের অংশ হবে, যার ফলে সে সুপার হিরোর ইমেজকেও একেবারে খারাপ করার চেষ্টা করবে। এই জন্য অনেক ধরনের পসিবিলিটি রয়েছে যেটিকে আমরা ফিউচারের মধ্যে ব্যারন জিমোর মধ্যে দেখতে পাবো। নাম্বার 1, জোকার। যখনই কথা আসে সব থেকে আইকনিক কমিক ভিলেনের সম্বন্ধে, তখন এই কথাটি মার্ভেল ফ্যানকে কিছুটা মাত্র ডিসঅ্যাপয়েন্ট করিয়ে দিতে পারে, কারণ কমিকের সব থেকে আইকনিক ভিলেন হলো জোকার। এমনকি জোকারই প্রথম সুপার ভিলেন ছিল যাকে নিয়ে একটি পুরো সোলো মুভি বানানো হয়েছিল। এখান থেকে বোঝা যায় জোকার কতটা জনপ্রিয় এবং কতটা ভিন্ন ধরনের লেভেলের ভিলেন হয়, যেখানে ওয়াকিং ফিনিক্স জোকারের রোলকে একেবারে প্লে করেছিল। এমনকি এখানে আমাদেরকে হেথ লেজারের জোকারের সম্বন্ধেও কথা বলতে হবে। হেথ লেজার নিজেকে জোকারে পরিবর্তন করার জন্য নিজেকে 1 মাসের জন্য একটি কামরার মধ্যে বন্দি করে রেখেছিল, যাতে সে জোকারের ক্যারেক্টারকে একেবারে অ্যাডপ্ট করতে পারে। এমনকি বলা হয় হেথ লেজারের মাইন্ডের মধ্যে জোকার ক্যারেক্টারটি এতটাই বেশি পরিমাণে জমে যায় যে যার ফলে ডার্ক নাইট মুভিটি শেষ হয়ে যাওয়ার পরেও, এমনকি মুভিটি রিলিজ হওয়ার আগে সে একেবারে মারা যায়, কারণ সে আর ওই প্রিপারেশনকে আর সহ্য করতে পারেনি। এই স্টোরিকে দেখতে অনেকটাই বেশি পরিমাণে ডার্ক বলে মনে হয়। এমনকি জেকারের মতো সাইকোপ্যাথ ক্যারেক্টার কেউ নেই, এমনকি তার মতো সাইকোপ্যাথ কেউ হতেও পারবে না। সেটি হেথ লেজারের কারো মুখের মধ্যে ছুরি ঢুকিয়ে হোয়াই আর ইউ সো সিরিয়াস এটাকে বলা হোক, এমনকি ওয়াকিং ফিনিশের রক্ত দিয়ে তৈরি স্মাইল ফেস হোক। এমনকি জোকার এতটাই বেশি পরিমাণে সাইকোপ্যাথ ছিল যে ব্যাটম্যানের গাড়ির সামনে এসে শেষ পর্যন্তই দাঁড়িয়েছিল। এমনকি জোকার একটি ইন্টারভিউয়ে নিজের ইন্টারভিউয়ারকেও একেবারে মেরে দিয়েছিল। এই সমস্ত জোকারের সিনগুলো অনেকটাই বেশি পরিমাণে আইকনিক। এই কারণে বন্ধুরা আমার মতে মার্ভেল এবং ডিসি ইউনিভার্সে সবথেকে বেশি পরিমাণে সাইকোপ্যাথ ভিলেন হলো জোকার। বন্ধুরা এটাই ছিল 10টি শক্তিশালী সুপার ভিলেন যারা অনেকটাই বেশি পরিমাণে সাইকোপ্যাথ। বন্ধুরা এই সমস্ত সাইকোপ্যাথ ভিলেনের মধ্যে আপনার ফেভারিট সাইকোপ্যাথ ভিলেন কোনটি সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।